দেখুন, 2004 সালের 3রা ডিসেম্বর যখন আইনটা রাষ্ট্রপতির সিগনেচার নিয়ে আইনে পরিণত হয়ে গেল, বিলটা আইনে পরিণত হয়ে গেল। এই আইনে পরিণত হওয়ার আগে বিল 2016 সালে, আইন হচ্ছে 2019 সালে। এই যে আইনে পরিণত হচ্ছে, এর মধ্যেও একটা লড়াই আমরা লড়েছিলাম যাতে আইনটা এই এখনকার যে কার-19 আছে, যে কার-19-এ আসলে মানুষ আবেদন করতে সাহস পাচ্ছে না, কাগজপত্র জোগাড় করতে পারছেন না। আমরা বলেছিলাম এই আইনে নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। অল্প কিছু মানুষ পেলেও পেতে পারেন, কিন্তু সমস্যার সমাধান হবে না, এইটা আমরা বলেছিলাম। এবং এইটা বলেছিলাম, আমরা যেমন বলেছিলাম, অন্তত 50 জন এমপির কাছেও আমরা গেছিলাম যে এই আইন এরকমভাবে যদি হয়ে যায় তাহলে এই আইনে উদ্বাস্তু সমস্যার সমাধান হবে না। এই যে 2016 সালে বিজেপি সরকার কার-19-এর যে বিলটা, মানে ক্যাপ 16 আনলো, যেটা ক্যাপ 16 আনলো, যেটা কার-19 হলো। তাই ক্যাপ 16 বা বিলটা আনলো কেন? বিলটা তো আর কিছু না, বিলটা হলো ওই যে 21B যেটা করেছিল, যেখানে সবাইকে অনুপ্রবেশকারী বলেছিল, সেই সবার মধ্যে থেকে 6টা সম্প্রদায়কে বাদ দিয়ে দেওয়া, আর সমস্ত পৃথিবীর কথা বলেছিল, তার মধ্যে 3টে দেশ থেকে আসলে তাদের ছাড় দেওয়া। এই তো আইন। আইনে কিন্তু আর কিছু নেই। হিন্দুদের যে অনুপ্রবেশকারী বলেছিল, সে অনুপ্রবেশকারী তকমাটা মুক্ত করা। তা বিজেপি অনুপ্রবেশকারী বলল, আবার বিজেপি অনুপ্রবেশকারী তকমা মুক্তি করছে। এমনি এমনি করেছিল, ভালোবেসে করেছিল। ভালো যদি বাসত তাহলে কি অনুপ্রবেশকারী বানাতো? ভালোবাসলে অনুপ্রবেশকারী ঘোষণা করতো না। কিন্তু যখন এই যে অনুপ্রবেশকারী বলল, তারপরে আপনারা জানেন ঠাকুরবাড়িতে অনশন হয়েছিল কত তারিখে? 15ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর 2004। তাহলে কদিন পরে? 4 তারিখে আইন হলো। 11 দিন পরে ঠাকুরবাড়িতে 2003 সালের আইন রাষ্ট্রপতি সই করলো 3 ডিসেম্বর। তো 3 ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর, মধ্যেখানে 12 দিন পরে ঠাকুরনগরে বিজেপির এই আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। আমি এই ছবিটা একটুখানি দেখাই দিই। এই সেই আন্দোলনের ছবি। যারা গালাগালি করছেন তারা একটু দেখে নেবেন যে ওর ঠিক মাঝখানটাতে আমি বসে আছি, এবং অন্যান্য মতুয়াদের নিয়ে এই আন্দোলনটা আমি মূলত নেতৃত্ব দিয়ে সবাইকে নিয়ে করেছিলাম। এই আন্দোলন শুরু হলো, তারপর থেকে মতুয়ারা অসংখ্য মিটিং মিছিল করেছে। বড় জমায়েত হয়েছিল কলকাতায় 28শে ডিসেম্বর 2010 সালে। সেটা আপনারা জানেন, লক্ষ লোকের সমাবেশ হয়েছিল। নাগরিকত্ব নিয়ে বলেছিল কে? একজন মাত্র নাগরিকত্ব নিয়ে বক্তব্য রেখেছিল, আমি বলেছিলাম। আমি কৃতিত্ব নেওয়ার জন্য বলছি না, আমি ইতিহাসটা বলছি যে আমরা এখন বলছি তা না, আমি প্রথম থেকে এই আন্দোলনের সাথে লেগে আছি এই কথাটা বলবার জন্যে। সব দলের রাজনৈতিক নেতারা এসেছিল। কে ডেকে ডুকে বুঝিয়ে সুঝিয়ে এনেছিল? কে? আর কেউ না, একা আমি সব নেতাদের বুঝিয়ে তাদের ওই মঞ্চে হাজির করেছিলাম। সিপিএম তৃণমূল ওই প্রথমবার এক মঞ্চে উঠেছিল, সেটা এই জন্যে। এটা কবে? 10। তারপরে আমি আপনাদের কতগুলো ছবি আমি আপনাদের একটু দেখাবো, আপনারা একটু দেখুন ছবিগুলো। দেখাবো কিন্তু পাচ্ছি কই ছবিটা।
দেখেন, এই ছবিটা কিন্তু যন্তর মন্তরে অনশন। আমরা এখানে 20 জন অনশনে বসেছিলাম। 4 দিন না 5 দিন আমাদের অনশন চলেছিল। এইটা হলো 28শে নভেম্বর 2011 থেকে 2011 সালে মতুয়াদের লক্ষ লোকের সমাবেশ 10 ডিসেম্বর, আর এটা 11 ডিসেম্বর, 1 বছর পর দিল্লিতে অনশন আন্দোলন। সামনেও আছে ছবি, পেছনেও ছবি আছে। পেছনে উপরের ছবিটা দেখেন, এই যে দেখা যাচ্ছে ইনি মন্ত্রী। 3 দিন 4 দিন অনশন করার পরে মন্ত্রী, নাম হচ্ছে ভি নারায়ণ স্বামী, মন্ত্রী এসে আমাদের অনশন মঞ্চে বসে নোট নিচ্ছেন, কি আমাদের দাবি, কিছু সমস্যা মিটবে, ইত্যাদি ইত্যাদি। আর এইটা আমাদের অনশনের ছবি যন্তর মন্তরে। এই জায়গাতে এই যে আন্দোলন, এই আন্দোলনের এই ছবিগুলো দেখেন, বসে আছেন কিন্তু রামবিলাস পাসওয়ান। আন্দোলনের পাশে এসে বসেছেন অনশন মঞ্চে রামবিলাস পাসওয়ান। আপনারা জানেন যে রামবিলাস পাসওয়ান একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন, এই দেখেন দুটো লোক, ডাক্তার বিনায়ক সেন, ভারতবর্ষের সবথেকে নাম করা মানবাধিকার। আর এই নিচে দাঁড়িয়েছে মোহাম্মদ মাদানি। মুসলমানরাও আমাদের হিন্দুদের নাগরিকত্বের আন্দোলনে, উনি তখন এমপি, আমাদের অনশন মঞ্চে এসেছেন যন্তর মন্তরে। আপনি এইটা দেখুন, এইটা কিন্তু ডি রাজা, সিপিআইয়ের জেনারেল সেক্রেটারি, এমপি, তিনিও এসেছেন। আমি আপনাদের দেখাচ্ছি যে ব্যাপারটা কী করে হয়। এইটা হচ্ছে বাবা কেসি সিং, ইনি আমাদের অনশন ভাঙিয়েছিলেন 5 দিন পর। ইনি কংগ্রেসের এমপি। এইটা চেনেন কিনা দেখুন তো, এই এমপিটাকে। এসে আমাদের অনশন মঞ্চে বসেছেন। ইনি বিজেপির এমপি বিষ্ণুপদ রায়, বিষ্ণুপদ রায় আন্দামান নিকোবর থেকে দাঁড়িয়েছিলেন, জিতেছিলেন। এই উপরে বসেছে দেখেন, তাই মহিলাকে চেনেন, ইনি হচ্ছেন বৃন্দা কারা। এটা হচ্ছে সিপিআইয়ের নেতা। আমি আপনাদের এই ছবিগুলো দেখাচ্ছি এই কারণে যে এই যে আন্দোলন আমরা করেছিলাম, এই আন্দোলন 11, 10, 11, 12 আন্দোলনটা এমন একটা পর্যায়ে গেল যে এইটাকে আর অস্বীকার করার আর কোনো জায়গা ছিল না বিজেপির। এই আন্দোলনের ফলে, এই আন্দোলনের চাপের ফলে আলটিমেটলি তারা 2016 সালে বিল আনলো। বিলটা কি আনলো? বিলটা যা আনলো, বিজেপি বললো এতে নাগরিকত্ব পেয়ে যাওয়া, আমরা নাগরিকত্ব দেওয়ার আইন আনছি। আসলে নাগরিকত্ব দেওয়ার আইন এটা ছিল না, বা আজও নয়। ওইটা অনুপ্রবেশকারী তকমা মুক্ত করলো। অনুপ্রবেশকারী তকমা মুক্ত সব হিন্দুদের হয়ে গেছে, কিন্তু নাগরিকত্ব কয়জন? ফলে এই কথাটাই আমরা বলছিলাম। এবং এই কথাটা বলবার জন্যে এই যে বিভিন্ন এমপিদের সাথে কথা বলেছিলাম, যখন তারা এই বিলটা ক্যাপ 16 আনলো, তখন বিরোধীরা দাবি করলো যে এটাকে জেপিসিতে পাঠাতে হবে। জেপিসি মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সব দলের এমপিরা থাকবেন, এই আইনটাকে, প্রস্তাবিত আইনটাকে পর্যালোচনা করবেন, তারপরে তারা একটা রিপোর্ট দাখিল করবেন। এবং সেইটা আপনাকে, এই যে জেপিসিটা আসলো, এই দেখেন, এইটা হচ্ছে জেপিসি রিপোর্ট। এটা আমাদের বের করা রিপোর্ট না, বিরোধীদের বের করা রিপোর্ট না, এইটা হচ্ছে মোদি সরকারের বের করা রিপোর্ট, জেপিসি রিপোর্ট। এত বড়, দেখেন কত পাতা, এই বড় লম্বা পৃষ্ঠার 189 পাতা। এইটা হলো। এবং এইখানে কিছু কিছু এমপি কিছু কথা বললেন, খুব পরিষ্কার করে বললেন না। এই জায়গায় তো বিরোধীদের, আমি যে বলেছি না, বিরোধীরা খুব এইটাতে উদ্যোগ নেননি, তারা খুব পরিষ্কার করে কিছু বলেননি। কিন্তু এই জেপিসির সামনে আমি সাক্ষ্য দিতে গেছিলাম। আপনারা এটা জানেন কি না আমি জানি না, আমি সাক্ষ্য দিতে গেছিলাম।
এবং এইটা যদি আপনাদের মনে হয় যে আমি বোধহয় গুল মারছি, একটু পাড়িয়ে টাড়িয়ে কিছু বলছি, ফালতু কথা বলছি, এটা মনে হতে পারে আপনাদের, কিন্তু এইটা ভাবার কোনো কারণ নেই। এই কারণে এই যে দেখুন টিক মারা একটা জায়গা, দেখুন তো নামটা পড়া যায় এখানে। দেখুন প্রথমে লেখা আছে দি জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি, তারপরে সুকৃতি রঞ্জন বিশ্বাস, দ্বিতীয় নামটা হচ্ছে নিত্যানন্দ মল্লিক, আমাদের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন উত্তরপ্রদেশের পিলভিটের, তারপর হচ্ছে মনমতো বিশ্বাস, ইনি হচ্ছেন রায়পুরের আমাদের কমিটি মেম্বার। আমরা 3 রাজ্যের 3 জন এই যে জেপিসি রিপোর্ট সেখানে আমরা সাক্ষ্য দিয়েছিলাম, এবং সেটা মোদির যে রিপোর্ট সেই রিপোর্টে আমাদের নামগুলোও লিখেছে। ফলে আমরা যে গুলতাপ্পি মারছি না, আমরা যে সাজের মশা না, এইটা আপনাদের একটু বুঝতে হবে। আর এই রিপোর্টের 33 পাতাটা যদি আপনারা একটু পড়েন, এই যে 33 পাতা, এই 33 পাতায় দেখবেন এখন পরিষ্কার বলেছে 31,313 জন নাগরিকত্ব পাবে, তাও পশ্চিম পাকিস্তানের লোক যারা লং টার্ম ভিসা পেয়েছেন। মোদির রিপোর্ট। তারপরে দেখেন এখানে বলেছে বাংলাদেশের যে ডকুমেন্ট দেবেন সেটা কি বলেছে, ক্লেম উইল বি এনকোয়ার্ড ইনটু ইনক্লুডিং থ্রু র। বলছে অন্যান্য এজেন্সি তো বটে, রয়ের মাধ্যমে আপনাদের বাংলাদেশের কাগজ এনকোয়ারি করে তারপরে নাগরিকত্ব দেওয়া হবে। এইসব প্রস্তাব ছিল। তো এইসব প্রস্তাবের বিরুদ্ধে আজকে তো সেটা লাগে না, তা কিসের জন্য হয়েছে? এই সব কথা মোদি গভর্নমেন্ট বলার পরে, লেখার পরে তারা যে এই যে ডাইলিউট করেছে, এই যে K-19 রুলস 2024 সালের রুলস অনেকটা সহজ সরল হয়েছে, সেটা কী জন্যে? সেটা এই আমাদের এই লড়াইটা ছিল বলে। আজকে ওই লিটনবাবুটা বলে অনেক বলছেন, লিটনবাবুরা এসব জানেন, ছিলেন কোনো দিন এসবের মধ্যে, এ তো এসছেন 1.5 বছর 2 বছরও হয়নি। ফলে এই লড়াইয়ের ফলে এইটা অনেকটা সহজ হয়েছে। কিন্তু সহজ হলে কি হবে? যেটুকু হয়েছে তাতে আমরা প্রথম থেকে বলছি এতে হবে না। কিরেন রিজিজু বিজেপির মন্ত্রী পার্লামেন্টে বলছে 2 কোটি লোকের নাগরিকত্ব নিতে হবে। আবেদন করেছে 2,22,23,000, মানে 1%। এত বছরে 1% লোকে আবেদন করেছে। যা 1% আবেদন করেছে 2,20,25,000 লোক, তার মধ্যে পেয়েছে মাত্র 24,000। মানে যারা আবেদন করেছেন তারও 90% পায়নি। সেটা আমরা এই জেপিসিতেও বলেছি, সব জায়গাতে বলেছি, এইটাতে হবে না। ফলে এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। আর এর সাথে আরও কয়েকটা কথা আপনাদের বলবো, আমাদের লড়াইয়ের আর কিছু বিষয় আপনাদের বলবো, দেখাবো, সেটা এর পরের ভিডিওতে আমরা করি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।